প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে নির্বাচনের বিষয়ে সুনির্দিষ্ট কোনো রোড ম্যাপ না পাওয়ায় অসন্তুষ্ট বিএনপি। আগামী ডিসেম্বরের মধ্যেই নির্বাচন চায় দলটি, না হলে দেশের রাজনৈতিক পরিস্থিতি অস্থিতিশীল হতে পারে। বুধবার প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে ফের ডিসেম্বরের মধ্যেই নির্বাচনের সুনির্দিষ্ট রোড ম্যাপ ঘোষণার দাবি জানিয়েছে বিএনপি। প্রধান উপদেষ্টা আগামী ডিসেম্বর থেকে জুনের মধ্যেই নির্বাচনের কথা পুনর্ব্যক্ত করেন। আর আইন উপদেষ্টা বলেছেন, নির্বাচন বিলম্ব করে একদিনও ক্ষমতায় থাকার ইচ্ছে নেই সরকারের। বুধবার দুপুরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে 7 সদস্যের একটি প্রতিনিধি দল আসেন প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায়। 1 ঘণ্টারও বেশি সময় বৈঠক করেন ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে। বৈঠকে নির্বাচনী রোডম্যাপ সহ সমসাময়িক নানা বিষয় নিয়ে আলোচনা হয়। পরে কথা বলেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জানান, চলতি ডিসেম্বরের মধ্যেই নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ চায় তার দল। ডিসেম্বরের মধ্যে নির্বাচন যদি না হয়, তাহলে দেশে যে রাজনৈতিক পরিস্থিতি, অর্থনৈতিক পরিস্থিতি এবং সামাজিক পরিস্থিতি, সেটা আরও খারাপের দিকে যাবে। সেটা তখন নিয়ন্ত্রণ করা বেশ কঠিন হবে। ফখরুল জানান, আগামী ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার প্রতিশ্রুতিতে মোটেই সন্তুষ্ট নয় বিএনপি। প্রধান উপদেষ্টা মহোদয় তিনি তার সুনির্দিষ্ট কোনো ডেডলাইন আমাদের দেননি। তিনি বলেছেন যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে তিনি নির্বাচন শেষ করতে চান। এই কথা তিনি আজকে আবার বলেছেন। আমরা একেবারেই সন্তুষ্ট নই, আমরা পরিষ্কার করেই বলেছি। পরে আইন উপদেষ্টা আসিফ নজরুল সাংবাদিকদের জানান, নির্বাচনকে বিলম্বিত করে একদিনও ক্ষমতায় থাকার ইচ্ছে নেই সরকারের। 50-60 হাজার মানুষ আপনার শারীরিকভাবে পার্মানেন্টলি ক্ষতিগ্রস্ত হয়েছে, চোখ হারিয়েছে। কোনো বিচার না করে আমরা যদি ইলেকশন দিই, আমরা মানুষের কাছে এবং নিজের কাছে জবাব দেব কিভাবে? সংস্কার, বিচার এবং আমাদের সরকারের গৃহীত কিছু পদক্ষেপের উপর নির্ভর করে এই জন্যই ডিসেম্বর থেকে জুন টাইমলাইনটা বলা হয়। যে কথাই বলুক না কেন, এটা প্রধান উপদেষ্টার অঙ্গীকার পুরা জাতির প্রতি। রিপিটেডলি উনি বলেছেন, কোনো অবস্থাতেই জুন অতিক্রম করা হবে না। বৈঠকে বিএনপির ভিশন 2030, রাষ্ট্র কাঠামো মেরামতে 31 দফা, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য আইন বিধিবিধান সংস্কার ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহ পরিবর্তন, পতিত ফ্যাসিবাদী সরকারের প্রধান ও জড়িতদের বিচার নিশ্চিত করা সহ বেশ কিছু প্রসঙ্গ উঠে আসে এই বৈঠকে। ট্রাইব্যুনালের সংখ্যা ওনারা বাড়াতে বলেছেন। ট্রাইব্যুনাল বাড়ানোর প্রক্রিয়া আমরা কমপক্ষে 1 মাস আগে থেকে শুরু করেছি। তারা অধিকাংশ সংস্কার প্রস্তাবের সাথে ঐকমত পোষণ করে। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, ঢাকা। আগামী নির্বাচনের রমজানের আগে নির্বাচন চায় বাংলাদেশ জামায়াতে ইসলামী। মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরো উপসহকারী সচিব নিকোল অ্যাঞ্জেলিক এর সাথে বৈঠকের পর এমন সিদ্ধান্ত জানান জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। এছাড়াও জামায়াতে ইসলামী ক্ষমতায় আসলে ভূ রাজনৈতিক পরিস্থিতি, বহির্বিশ্বের জন্য সরকারের তাদের কূটনীতিক অবস্থান কেমন হবে এ বিষয়েও আলোচনা হয়ে আসছে। এ সময় মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে দেশের সংখ্যালঘু, নারী অধিকার সহ অভ্যন্তরীণ রাজনীতি বিষয়েও কথা হয়। তবে যে কোনো দুর্যোগ এড়াতে যেন আগামী রমজানের আগেই নির্বাচন অনুষ্ঠিত হয় এ বিষয়ে আশা রাখেন তারা। আমরা আগামী নির্বাচনটা পেয়ার ভিত্তিতে করতে চাই, যেটা ইতিমধ্যেই আমরা বলেছি, আপনারা জানেন। কেন চাই সেটাও আমরা বলেছি, আপনারা জানেন, নতুন করে বলার দরকার নেই। কারণ প্রধান উপদেষ্টা বলেছেন যে তিনি এই বছরের ডিসেম্বর অথবা আগামী বছরের জুনের মাধ্যমে ইলেকশন দেবেন। আমরা তার কমিটমেন্টে তিনি ঠিক আছেন এটা দেখতে চাই। আর আমাদের ভিউ হচ্ছে যে এটা রমজানের আগেই শেষ হয়ে যাওয়া দরকার। যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী নিকোল চিলিক এবং পূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল বিষয়ক উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী অ্যান্ড্রু হেরাপের সাথে বৈঠক করেছে বিএনপির প্রতিনিধি দল। এ বিষয়ে আরও বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হাসিব পান্থ। হাসিব, সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে? ধন্যবাদ আফরিন। আমি এই মুহূর্তে অবস্থান করছি গুলশানে, যেখানে আজ দুপুরের পর থেকে কিন্তু প্রথমে বাংলাদেশের জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান এসেছিলেন। যুক্তরাষ্ট্রের দুজন প্রতিনিধি এসেছেন তাদের সঙ্গে বৈঠক করতে। পরবর্তীতে এই মুহূর্তে এই মাত্র কিন্তু আসলে এনসিপির 4 জন প্রতিনিধি অর্থাৎ নাহিদ ইসলামের নেতৃত্বে তাসনিম জারা সহ আক্তার হোসেন সহ সামান্তা তারা এসেছিলেন, কথা বললেন। তারা এমনটি জানিয়েছেন সর্বশেষ, যেখানে তারা জানালেন যে
পররাষ্ট্র যারা সচিব এসেছেন তারা এমনটি তাদের সাথে রোহিঙ্গা বিষয়ে কথা হয়েছে দেশের রাজনৈতিক ভূ রাজনৈতিক বিষয় নিয়ে কথা হয়েছে, আগামী ইলেকশন কবে নাগাদ হবে। তবে আমরা জানতে চেয়েছিলাম আসলে ইলেকশনের ক্ষেত্রে যেমন নির্বাচনের ক্ষেত্রে জামাতে ইসলামের আমির তিনি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে আগামী রমজানের মধ্যেই নির্বাচন হবে, কেননা প্রতিকূল পরিবেশেরও একটা বা প্রাকৃতিক বিপর্যয়ের একটা বিষয় থাকে। এই বিষয়ে কিন্তু আসলে এনসিপির থেকে সেভাবে আমরা কিছু জানতে পারিনি। তবে এই মুহূর্তে অবশ্য এনসিপি বের হয়ে গেলেই কিন্তু পরবর্তীতে বিএনপির একটি প্রতিনিধি দল কিন্তু এখানে এসেছেন এবং তারা ভিতরে বৈঠক চলছে। সর্বশেষ এখানে ডাক্তার শফিকুর রহমানের পরবর্তীতে এনসিপি এবং তার পরবর্তীতে কিন্তু বিএনপি দলের বেশ 3 জন প্রতিনিধি এসেছে, তারা ভিতরে বৈঠক চলছে। তবে মার্কিন যুক্তরাষ্ট্রের ডোনাল্ড ট্রাম্পের এই ইলেকশনের পরে কিন্তু এবার প্রথমই কিন্তু তাদের 2 জন প্রতিনিধি এসেছেন এবং এটি ইঙ্গিত করছে এমনটি যে আসলে দুটি দেশের ভূ রাজনৈতিক এবং কূটনৈতিক যে সম্পর্ক সেটি আরো জোরদার হবে বলেও কিন্তু অনেকে ভাবছেন। তবে তারা যে বিষয়। হাসিব, আপনাকে ধন্যবাদ। জনগণই বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে বলে মন্তব্য করেছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় মঙ্গলবার নিয়মিত ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে একথা বলেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস। কথা বলেন টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির বিষয়েও। The future of Bangladesh is going to be decided by the Bangladeshi people. বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে সেখানকার জনগণ। দেশটি অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে এবং তারাই ঠিক করবে তারা কিভাবে এই সমস্যা ও চ্যালেঞ্জ মোকাবেলা করবে। আর যুক্তরাজ্যের সাবেক এমপি টিউলিপ সিদ্দিকের গ্রেফতারি পরোয়ানা জারির বিষয়টি স্থানীয় কর্তৃপক্ষের এখতিয়ার। মার্কিন 2 ডেপুটি সেক্রেটারি এবং পাকিস্তানের পররাষ্ট্র সচিবের ঢাকা সফর বাংলাদেশের পররাষ্ট্র নীতির জন্য এই মুহূর্তে খুবই গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন কূটনৈতিক বিশ্লেষকরা। প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেছেন, সার্ক উজ্জীবিত করতে এবং দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়ন করতেই পাকিস্তানের পররাষ্ট্র সচিবের ঢাকা সফর। যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী নিকল চুলিক এবং পূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল বিষয়ক উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী এন্ড্রু হেরাব 3 দিনের সফরে এখন ঢাকায়। সফরের শুরুর দিন নিকল বৈঠক করেছেন প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকের সাথে। বিভিন্ন রাজনৈতিক দলের সাথেও বৈঠক করছেন তারা। এদিকে বুধবারই সফরে এসেছেন পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচ। 2012 সালে দেশটির তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী হিনা রব্বানী খাঁ ঢাকা সফরে এসেছিলেন। এমন প্রেক্ষাপটে 15 বছর পর হতে যাচ্ছে পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক। প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলছেন, দক্ষিণ এশিয়ার সব দেশের সাথেই সম্পর্ক উন্নয়ন চায় বাংলাদেশ। পাকিস্তানও আমাদের সাউথ এশিয়ান পরিবারভুক্ত, সার্কের ভুক্ত। আমরা তাদের সাথে সম্পর্ক উন্নয়ন চাচ্ছি, আমরা ইন্ডিয়ার সাথে সম্পর্ক উন্নয়ন চাচ্ছি, আমরা ভুটান নেপালের সাথে চাচ্ছি। কূটনৈতিক বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশে নির্বাচন কবে হবে সে বিষয়ে জানতে চাইবে মার্কিন যুক্তরাষ্ট্র। স্বাভাবিকভাবে কখন একটা পার্মানেন্ট সরকার আসবে বা 5 বছরের 4 বছরের সরকার আসবে, সেই জিনিসটা আমার মনে হয় তারা জানতে চাইবে খুব স্পষ্ট ভাবেই। তো এই ভিজিটটা যখন ওনারা করছেন সেই সময় ওনারা নিজেরাই একটা হলো পর্যবেক্ষণ করতে পারবেন যে বাংলাদেশের বর্তমান অবস্থাটা কি ধরনের। আর পাকিস্তানের সাথে সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে 2 দেশের ব্যবসায়িক স্বার্থ কতটা উন্নত হবে তা দেখেই সামনে এগোতে হবে বলে মনে করেন তারা। যেহেতু পাকিস্তান পিছিয়ে গেছে বলতে গেলে বাংলাদেশের তুলনায়, সেই হিসাবে বাংলাদেশের ইনভেস্টররা কতখানি সুযোগ পাবে। কিন্তু একই সাথে মনে রাখতে হবে তৃতীয় আর একটা ধাপ আছে, সেটা হলো সামাজিক সম্পর্ক। যে একটা কুল সম্পর্ক যাচ্ছিল, বাংলাদেশ নিজে আমার মনে হয় যে বেশ প্র্যাগম্যাটিক্যালি জিনিসটাকে দেখার চেষ্টা করছে এবং তারা বিভিন্ন অপশনস গুলো তারা খোলা রাখছে। বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে বৈঠক করবেন মার্কিন 2 ডেপুটি সেক্রেটারি, আর রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বৈঠক হবে আমনা বালুচের সঙ্গে। ইশরাত জাহান উর্মি, ডিবিসি নিউজ, ঢাকা। জুলাইয়ের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করবে নির্বাচন কমিশন। আর আগস্ট থেকে সেপ্টেম্বরের মধ্যেই রাজনৈতিক দল সহ অংশীজনদের সাথে ইসির সংলাপ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার।
দুপুরে নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের সাথে মত বিনিময়কালে তিনি একথা জানান। বলেন, তফসিল ঘোষণার আগে রাজনৈতিক দলসহ অংশীজনদের সাথে বসবে কমিশন। এই সময় তিনি আরও জানান, তফসিল ঘোষণার আগে যাদের বয়স 18 হবে তাদের ভোটের সুযোগ করে দিতে কাজ করছে কমিশন। বলেন, রাজনৈতিক দল নিবন্ধনের সময় বৃদ্ধির চিন্তা করছে না ইসি। এই সময় বিদ্যমান আইনের ছাপার ভুল সংশোধন হলে 3 মাসের মধ্যে সীমানা নির্ধারণের কাজ সম্পন্ন হবে বলেও উল্লেখ করেছেন। সর্বোচ্চ চেষ্টা করবে যে শিডিউল ডিক্লারের আগ পর্যন্ত যাদের বয়স 18 হবে তাদেরকে যাতে আমরা ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে পারি এবং তারা যাতে ভোট দিতে পারে। মুদ্রিত যেই কর্মপরিকল্পনা, যেটি সাধারণত নির্বাচনের আগে নির্বাচন কমিশন পাবলিশ করে, সেটি জুন জুলাইয়ের দিকে আমরা হয়তোবা আশা করি যে আপনারা প্রিন্টেড কপি পেয়ে যাবেন। কাল সারা দেশে অসহযোগ আন্দোলনের ঘোষণা দিয়েছে আন্দোলনরত পলিটেকনিক শিক্ষার্থীরা। এর আগে 6 দফা দাবিতে সকাল থেকে রাজধানীর তেজগাঁওয়ে সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন তারা। অবরোধের কারণে সৃষ্টি হয় তীব্র যানজটের। ভোগান্তিতে পড়েন রাজধানীবাসী। সকাল 11:30টার দিকে রাজধানীর 7 রাস্তা মোড়ে অবস্থান নেয় তেজগাঁও পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। দাবি আদায়ের বিভিন্ন স্লোগান দিতে থাকেন তারা। ল্যাব সহকারীকে জুনিয়র ইনস্ট্রাক্টর হিসেবে পদোন্নতি, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের 10ম গ্রেডে নিয়োগ ও কারিগরি সেক্টরের টেকনিক্যাল জনবল নিয়োগের দাবিসহ 6 দফা দাবি শিক্ষার্থীদের। নতুন বাংলাদেশে, স্বাধীন বাংলাদেশে সে আওয়ামী দুঃশাসনের পর কেন আবার সেই কোটা পূর্ণবহাল থাকতেছে? তাহলে মেধাবীরা যোগ্যতার স্থানটা কোথায় পাবে? আমাদের মামার বাড়ি বানায় ফেলছে, তাদের যোগ্যতা নাই আমাদের ডিপ্লোমা লাইনের পড়াশোনা করানোর মতো। জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্রাফট ইনস্ট্রাক্টরদের পদোন্নতির হাইকোর্টের যে অবৈধ রায় তা অনতিবিলম্বে বাতিল করতে হবে। দীর্ঘ সময় চলা এই আন্দোলনে যানজট দেখা যায় 7 রাস্তা এবং তেজগাঁও শিল্পাঞ্চল এলাকার আশেপাশে, যার প্রভাব পড়ে গোটা রাজধানী জুড়ে। হ্যাঁ, সেই হলিক্রস স্কুল থেকে আমরা এখানে হেঁটে আসছি। এই গ্যাঞ্জাম হয়েছে 12টা 5-এর সময়, কিন্তু 1টা পর্যন্ত স্কুলে বসেছিলাম, পরে না পেরে হেঁটে এত দূর আসছি। দূর দূরান্ত থেকে হেঁটেই নিজ গন্তব্যে যান সাধারণ মানুষ। বলেন, রাস্তায় নয়, যৌক্তিক এসব দাবিগুলো খোলা মাঠে করা উচিত। এখানে যে এরা ওই ঘন্টার পর ঘন্টা দাঁড়াই রয়েছে, আমাদের ভোগান্তি হইতেছে। গাড়ি আটকে রাখছে, প্রায় 2 ঘন্টা গাড়িতে বসাছিলাম, এখন না পেরে গাড়ি থেকে নামতে হয়েছে, এখন আমরা হাঁটতেছি। এর আগেও একাধিকবার একই দাবিতে আন্দোলন করলেও সমাধান না আসায় এমন কর্মসূচি দিতে বাধ্য হয়েছেন বলে দাবি শিক্ষার্থীদের। মঞ্জু মাফরোজ নীলিমা, ডিবিসি নিউজ, ঢাকা। সয়াবিন তেলের দাম লিটারে 14 টাকা বাড়ায় ক্ষোভ জানিয়েছেন ক্রেতারা। দাম বাড়ার খবরে বাজারে কৃত্রিম সংকট তৈরি করেছেন ব্যবসায়ীরাও। আর বাণিজ্য উপদেষ্টা আবারও ব্যাখ্যা দিয়ে বলেছেন, পরিচালন ব্যয় ও রাজস্ব ঘাটতি মেটাতেই বাধ্য হয়ে দাম বাড়ানো হয়েছে। গত বছর ডিসেম্বরে সবশেষ বোতলজাত সয়াবিন তেলের দাম বাড়িয়ে লিটার প্রতি 175 টাকা নির্ধারণ করা হয়। পরে আমদানি পর্যায়ে শুল্ক কর অব্যাহতির মেয়াদ গত 31শে মার্চ শেষ হওয়ায় দাম বাড়াতে ট্যারিফ কমিশনে চিঠি দেন ভোজ্য তেল পরিশোধন কারখানার মালিকরা। ফলাফল, বোতলজাত প্রতি লিটার সয়াবিন তেলের দাম বাড়ল 14 টাকা, আর খোলা সয়াবিন ও পাম তেলের দাম 12 টাকা বেড়ে হয়েছে 169 টাকা। এরই মধ্যে রাজধানী সহ দেশের বিভিন্ন জায়গায় বাড়তি দামে বিক্রি হচ্ছে পাম অয়েলও। বরিশালে লিটারে 10 টাকা বাড়িয়ে বিক্রি হচ্ছে 175 টাকায়, যা নির্ধারণ করা দামের চেয়ে বেশি। পাম অয়েল কিনে আনলাম আপনার 29,500 টাকায়, আর আগামী গেছে কালকে আমি পাম অয়েল কিনলাম আপনার 30,800 টাকা। দোকানদাররা তো বিভিন্ন দাম, বিভিন্ন রকমের দাম দর করতেছে। এটা আগে যেটা ছিল সেইটাই তো বেশি, এখন যেটা বাড়ছে এটা আমাদের পক্ষে মানা সম্ভব না। এদিকে দাম বাড়ার অজুহাতে দেশের বিভিন্ন জায়গায় সয়াবিন তেলের কৃত্রিম সংকট তৈরির অভিযোগ উঠেছে। ঈদের আগেই ক্রাইসিস ছিল, ঈদের পর থেকে কোম্পানি টোটালি কোনো তেল দেয় না। আমাদের কাছে টোটালি সয়াবিন তেল নেই, দাম শুধু বাড়তি আছে কিন্তু অ্যাভেলেবেল না তেল। যদিও বাণিজ্য উপদেষ্টা বলছেন, কর ছাড় তুলে নেয় রাজস্ব ঘাটতি মেটাতে সয়াবিন তেলের দাম বাড়ানো হয়েছে। সরকারের যে নিজস্ব যে পরিচালন ব্যয়, এই ব্যয়ের টাকাটা তো তুলতে হবে, না হলে রাষ্ট্রকে দায় তৈরি করতে হবে। যে অব্যাহতিটা দেওয়া ছিল সেটা 30 তারিখে শেষ হয়ে গিয়েছে, এবং আমরা এই প্রথম 14 দিন সময় নিয়েছি বিভিন্ন রকমের বিশ্লেষণ এবং নেগোসিয়েশনের জন্য। রমজানে জিনিসপত্রের দামের স্বস্তিতে ক্রেতারা অনেকটাই ফুরফুরে থাকলেও ঈদের পরপরই বিভিন্ন নিত্যপণ্যের দাম বেড়ে গেছে। তার উপর আবার তেলের দাম বাড়ায় এখন মরার উপর খানার খায়ের অবস্থা তৈরি হয়েছে। রিফাত তাসনোভা, ডিবিসি নিউজ, ঢাকা।
পৃথিবীতে ৮,০০০ মিটার ও তার অধিক বাকি ১৪টি পর্বতশৃঙ্গে লাল সবুজের পতাকা ওড়ানোর স্বপ্ন দেখছেন অন্নপূর্ণা পর্বতজয়ী বাবর আলী। দেশে ফিরে সকালে চট্টগ্রামে অভিযানের গল্প শোনালেন তিনি। তুষারধস সহ নানা কারণে এভারেস্ট জয়ে অনেক থেকে অন্নপূর্ণা এক বিষয় অনেক চ্যালেঞ্জিং ছিল বলেও উল্লেখ করেন বাবর আলী। অন্নপূর্ণা এক বিশ্বের ১০ম সর্বোচ্চ উচ্চতার পর্বত, তবে পর্বতারোহীদের মৃত্যুর হার বিবেচনায় বিশ্বের অন্যতম বিপজ্জনক। গত ৭ এপ্রিল নেপালে অবস্থিত ২৬,৫৪৫ ফুট উচ্চতার দুর্গম এই পর্বত আরোহণ করেন বাবর আলী। খাড়া ঢাল বেয়ে সবসময় তুষারধস, পাথর খসে পড়া সহ নানা কারণে এভারেস্ট জয় থেকে অন্নপূর্ণা এক বিজয় অনেক চ্যালেঞ্জিং ও কঠিন ছিল বলে জানান তিনি। এই পর্বতটা আসলে এত ডেডলি একটা মাউন্টেন, সবাই চায় এটাতে কত অল্প সময় থেকে অভিযানটা শেষ করে আসবে। আমি তো অনেক বছর ধরে পর্বতে যাচ্ছি, আমার লাইফে অ্যাকুমুলেটেড যতগুলো আমি অ্যাভালাঞ্চ বা তুষারধস দেখেছি, এই একটা পর্বতে এই কয়দিনে এর চেয়ে কয়েক গুণ বেশি দেখেছি। ৬,৪০০ মিটার উচ্চতায় অবস্থিত ৩ নম্বর ক্যাম্প থেকে প্রায় ১৭০০ মিটার একটানা আরোহণ করে চূড়ায় পৌঁছাতে হয়েছে। এতে সময় লেগেছে প্রায় ১৭.৫ ঘন্টা, আর ফিরতি পথে সময় লেগেছে আরও ৯ ঘন্টা। নন স্টপ ১৭ ঘন্টা ক্লাইম্ব এবং ফিরে আসতে আরও ৯ ঘন্টা, প্রায় ২.৫ ঘন্টা। এবং চূড়া নিয়েও যে লোকের একটু ফ্যাসিনেশন থাকে, যেমন এভারেস্টের চূড়া আমি অনেকক্ষণ ছিলাম, এই চূড়া আমি ৫ মিনিটের বেশি থাকার সাহস করিনি, কারণ এটা এমন একটা চূড়া যে এরকম স্টিপ একটা স্লোপ ক্লাইম্ব করে গিয়ে দুইটা লোক দাঁড়াতে পারে এরকম। বাংলাদেশের হয়ে বাবর আলী দক্ষিণ এশিয়া উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করবেন বলে প্রত্যাশা অভিযানের ব্যবস্থাপকের। আমাদের বাবরের সামনে অসম্ভব একটা দারুণ সুযোগ আছে যে 14টা হিসেবে সাউথ এশিয়ার মধ্যে দ্বিতীয় ব্যক্তি হওয়ার মতো। এই জন্য যেটা দরকার, বাবরকে রাষ্ট্রীয় এবং বেসরকারি পৃষ্ঠপোষকতা। গত বছর বিশ্বের সর্বোচ্চ উচ্চতার মাউন্ট এভারেস্ট ও চতুর্থ সর্বোচ্চ উচ্চতার লোটসে পর্বত জয় করেন বাবর আলী। মাসুদুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম। অবশেষে মুখ খুলেছেন সাকিব আল হাসান, ব্যাখ্যা করলেন রাজনীতিতে সম্পৃক্ত হওয়ার কারণ। জুলাই গণঅভ্যুত্থানে পরিবারের সঙ্গে ছবি পোস্ট করারও কারণ জানিয়েছেন তিনি। পাশাপাশি টাইগার জার্সিতে খেলারও ইচ্ছা প্রকাশ করেছেন দেশের ক্রিকেটের পোস্টার বয়। দেশের একটি ইংরেজি গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে এসব কথা জানান সাকিব। বাংলাদেশের প্রাণ সাকিব আল হাসান দেশের ক্রিকেটের সবচেয়ে বড় তারকা। তবে মাত্র ৬ মাসের রাজনৈতিক ক্যারিয়ার বদলে দিয়েছে সাকিবের জীবন। হয়েছেন হত্যা মামলার আসামি, লম্বা সময় ধরে চুপ থাকলেও অবশেষে এসব নিয়ে কথা বলেছেন তিনি। একটি ইংরেজি পত্রিকাকে দেয়া সাক্ষাৎকারে সাকিব ব্যাখ্যা করেছেন তার রাজনীতিতে সম্পৃক্ততার কারণ। জানিয়েছেন মূলত নিজ এলাকার মানুষের জন্য কিছু করার তাগিদ থেকেই এমন সিদ্ধান্ত নেন তিনি। রাজনীতিতে যোগ দেয়া সঠিক সিদ্ধান্ত ছিল, কারণ আমার উদ্দেশ্য ছিল মাগুরার মানুষের জন্য কাজ করা। যদি কেউ পরিবর্তন আনতে চায় তাহলে তাকে সিস্টেমে ঢুকতে হবে। আমিও তাই করেছি। আমি বিশ্বাস করি আমার নির্বাচনী এলাকায় একটি সুষ্ঠু নির্বাচন হয়েছে এবং আমি মনে করি না যে আমি যদি আবার দাঁড়াই তবে অন্য কেউ জিতবে। জুলাই অভ্যুত্থানের সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে সাকিবের একটা পোস্ট ঘিরে শুরু হয় তুমুল বিতর্ক। সেই পোস্টের কারণও তুলে ধরেন তিনি, দায়ভার নেন নিজের কাঁধেই। সে সময় দেশের বাইরে ছিলাম। প্রথমে যুক্তরাষ্ট্রে খেলেছি, তারপর কানাডায়। ছবিটি কানাডায় তোলা, আমি নিজে এটি পোস্ট করিনি, তবুও এর দায়ভার আমি নিচ্ছি। এটা একটা পূর্ব পরিকল্পিত পারিবারিক ভ্রমণ ছিল, তবে একজন পাবলিক ফিগার হিসাবে আমার আরও সচেতন হওয়া উচিত ছিল। এরই মধ্যে টাইগার জার্সিতে সাকিবের ক্যারিয়ারের শেষ দেখে ফেলেছেন অনেকেই। তবে এখনও দেশে ফিরে জাতীয় দলের জার্সিটা গায়ে তোলার স্বপ্ন বুনছেন তিনি। আমি এখনও দেশের হয়ে খেলতে চাই, আর এই ইচ্ছা সবসময়ই থাকবে। বাংলাদেশের হয়ে খেলার সুযোগটা আমার প্রাপ্য এবং বেশিরভাগ মানুষই চায় আমি দেশের হয়ে খেলে অবসর নেই এবং আরও কিছুদিন চালিয়ে যাই। আমার বিশ্বাস আরও ২-১ বছর খেলতে পারবো। ৬ মাসের রাজনৈতিক ক্যারিয়ার নাকি ১৮ বছরের ক্রিকেটের ক্যারিয়ার, কোনটা দিয়ে তাকে বিচার করা উচিত সে প্রশ্নও রাখেন সাকিব আল হাসান। তৌহিদুল ইসলাম, ডিবিসি নিউজ ডেস্ক।